প্রলাপই হোক আর যাই হোক, এ ঘরে টাকা কিন্তু আছেই। আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা হলো টাকা। মাথা বব করছে রে তোকে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলার সামান্য 3টে কথার মানে নিয়ে এত কেন ভাবতে হচ্ছে? এর জন্য অবশ্য দায়ী আমাদের বাংলা ভাষা। বামুনগাছি পৌঁছিয়ে ফেলুদা প্রথমে পাঁচিলের বাইরেটা ঘুরে দেখল। যেই আসুক তাকে গাড়ি বা ট্যাক্সি করে আসতে হয়েছে, আর সে গাড়ি বাড়ি থেকে দূরে রেখে বাকি পথটা হেঁটেই এসেছে। তারপর পাঁচিল টপকিয়েছে। আর শেষের কাজটা কঠিন নয়, কারণ 3 জায়গায় পাঁচিলের বাইরে গাছ রয়েছে, আর সে গাছের নিচু ডাল পাঁচিলের ওপর দিয়ে কম্পাউন্ডের ভেতরে ঢুকেছে। মুশকিল হলো ওই আর কি একটাই, বর্ষা দিন হলে মাটিতে পায়ে ছাপ পাওয়া যেত। অনুকূলের শরীর ভালো নয়। সে তার ঘরে বিছানায় শুয়ে কুই কুই করে যা বলল তাতে বোঝা গেল যে মাথার যন্ত্রণায় আর মশার কামড়ে রাত্রে তার মোটেই ভালো ঘুম হচ্ছিল না। সে যেখানে শুই সেখান থেকে তার খাটের পাশে জানালা দিয়ে সোজা রাধারমন বাবুর ঘরের জানালা দেখা যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ সেই ঘরে একটা আলো দেখে সে ধর্মড়িয়ে ওঠে। কে কে বলে হাঁক দিয়ে ছুটে যায়, কিন্তু সে পৌঁছবার আগেই দেখে একজন লোক রাধারমন বাবুর বাথরুমে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাকি রাতটা নাকি অনুকূল রাধারমন বাবুর ঘরের মেঝেতে শুয়ে থাকে। মণিবাবু অনুকূলকে প্রশ্ন করল, অন্ধকারের মধ্যে সে লোককে চিনতে পারোনি বোধ হয়? অনুকূল বলল, ইকে না বাবু, আমি বুড়ো মানুষ, চোখেও ভালো দেখিনি, আর কাল আবার ছিল অমাবস্যা। এরপর আমরা রাধারমন বাবুর ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাও ফেলুদার গম্ভীর গলার স্বরে বেশ ঘাবড়ে গেলাম। ফেলুদা বলল, মণিবাবু, বারাসাত থানায় খবর দিতে হবে। এ বাড়িতে আজ রাত থেকে পাহারার বন্দোবস্ত করতে হবে। যে এসেছিল সে লোক আবার আসতে পারে। মণিবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি অমনিবাবুর বাড়ি থেকে এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ওসির সঙ্গে আমার আলাপ আছে। এই বলে ভদ্রলোক বেরিয়ে গেলেন। ফেলুদা তখন মিলো কটটাকে নিয়ে খাটের উপরে বসে নেড়ে চড়ে দেখতে লাগলো। দারুণ মজবুত জিনিসটা, দুপাশের কাঠের সুন্দর কাজ করাও আছে। জিনিসটাকে চিৎ করে আলোতে ধরতেই একটা রং ছুটে যাওয়া লেবেল দেখা গেল। ফেলুদা চোখ কুচকে লেখাটা পড়ে বলল, স্পিগলার কোম্পানি তৈরি, মেড ইন জার্মানি। ফেলুদা হারমোনিয়াম বাজাতে জানে না ঠিকই, তবে কাঁচা হাতে একটা একটা করে পর্দা টিপে যখন জনগণমনর খানিকটা মেলো কটে বাজালো, তখন যন্ত্রটার গুণে সেটা শুনতে বেশ ভালোই লাগছিল। তারপর সেটাকে টেবিলে রেখে বলল, একবার ইচ্ছা করে জিনিসটাকে ভেঙে ভেতরে কি আছে দেখি, কিন্তু যদি দেখি কিছু নেই তাহলে বাজনাটার জন্য আফসোস হবে। সুরুচি দাশগুপ্ত আবার 1000 টাকা অফার করেছিলেন এটার জন্য। এরই মধ্যে অনুকূল তার খারাপ শরীর নিয়েও সর্বদিনে ছিল। সেটাই চুমুক দেবার সঙ্গে সঙ্গেই মণিমোহন বাবু ফিরে এসেই বললেন, থানায় বলে দিয়েছি বুঝলে, 2 জন লোক সন্ধ্যা থেকেই থাকবে। অবনীবাবু বাড়ি ছিলেন না, সাধনকে নিয়ে কলকাতা গেছেন, ফিরবেন বিকেলে। ফেলুদা বলল, রাধারমন বাবুর টাকা লুকিয়ে রাখার ব্যাপারটা আপনি ছাড়া আর কি জানতে পারে? মণিবাবু গম্ভীরভাবে বললেন, আমি নিজেই জেনেছি কাকার মৃত্যুর পরে। টাকা যে খোঁজাখুঁজি হচ্ছে সেটা অবশ্য অবনীবাবু জানেন,
কিন্তু তার অ্যামাউন্টটা কত হতে পারে সেটা জানার কথা নয়। আর সুরজিৎ দাশগুপ্ত যদি আসলে ধরণীধরই হয়ে থাকে তাহলে কাকার সঙ্গে সেদিন কথা বলে হয়তো কিছু জেনেছিল। আর আমার বিশ্বাস সে কাকার কাছে টাকাই চাইতে এসেছিল, তারপর কাকার সঙ্গে কথা কাটাকাটি হয়, তার ফলে। মণিবাবু কথাটা শেষ করলেন না। ফেলুদা তার দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, তার ফলে আপনার কাকার হার্ট অ্যাটাক হয়, আর সেই অবস্থাতেই ধরণীধর ঘরের মধ্যে টাকার অনুসন্ধান করে। আপনি এই ভাবছেন তো? হ্যাঁ, আর আমি এটাও জানি যে সে টাকা খুঁজে পায়নি। ফেলুদা তারপর বলল, যদি পেত তাহলে সে বাজনা কেনার অজুহাতে আবার ফিরে আসতো না, এই তো? মণিবাবু বললেন, হ্যাঁ ঠিক তাই। তার ধারণা ওই দুটো বাজনার মধ্যে একটাতে টাকা রয়েছে। এরই মধ্যে ফেলুদা বলে উঠল, আর সেটা মেলকট, তাই না? তখনই মণিবাবু ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, আপনি কি তাই বলছেন? ফেলুদা বলল, আমার মন তাই বলছে, তবে আমি আন্দাজে ঢিল মারা পছন্দ করি না। আর আপনার কাকার শেষ কথাগুলো আমি ভুলতে পারছি না। আমরা শুনতে কোনো ভুল হয়নি তো? উনি চাবি কথাটাই বলেছিলেন তো? মণিবাবু প্রশ্নটা শুনি কেমন যেন চমকে উঠলেন, তারপর হাত কচলাতে কচলাতে বললেন, কি জানি মশাই, চাবি বলেই তো মনে হলো। অবশ্য এমনও হতে পারে যে কাকা আসলে প্রলাপ বকছিলেন, চাবি কথাটার হয়তো কোনো অর্থই নেই। প্রলাপই হোক আর যাই হোক, এ ঘরে টাকা কিন্তু আছেই। আমি যেন সে টাকার গন্ধ পাচ্ছি। চাবিটা আসল কথা নয়, আসল কথা হলো টাকা। মণিবাবু বললেন, তাহলে আপাতত কি করবেন সেটা ঠিক করুন। হ্যাঁ, সেটা ঠিক করেই ফেলেছি। আপাতত বাড়ি ফিরবো। দিনের বেলায় কোনো ভয় নেই। আর অনুকূলকে বলে দেবেন চোখ রাখতে, আর বাইরের কোনো লোককে যেন সে ঢুকতে না দেয়। রাত্রে তো পাহারাই থাকবে। আমি বাড়ি গিয়ে আমার খাতা নিয়ে আমার ঘরে আমার খাটের ওপর বালিশে বুক দিয়ে উপরে শুয়ে চিন্তা করব। একটা আবছা আলো দেখতে পাচ্ছি, সেটা আরো উজ্জ্বল হওয়া দরকার আছে। তবে একটা কথা, তেমন বুঝলে আজ রাতটা আমি এখানেই কাটাতে চাই। আপনার আপত্তি নেই তো? আহা, আপত্তি কেন থাকবে? 8টা নাগাদ আপনাকে তুলে নিতেই পারি। আমরা বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ। ফেলুদা তার খাটের ওপরে বসে আছে, আর আমি বসে আছি তার পাশের চেয়ারে। আমার হাতে সে খাতা পেন্সিল ধরিয়ে দিয়েছে এবং সে বলতে শুরু করেছে, আমি লিখতে শুরু করেছি। আগে লিখতো, মৃত ব্যক্তির নাম কি ছিল? রাধারমণ সমাদ্দার। তারপর লেখ তার নাতির নাম, ধরণীধর সমাদ্দার। নাতির থিয়েটারের নাম সঞ্জয় লাহিড়ী। দেরাদুনের বাজনার সংগ্রাহকের নাম সুরজিৎ দাশগুপ্ত। আচ্ছা, রাধারমণের প্রতিবেশীর নাম অবনী সেন। আর তার ছেলে সাধন সেন। আর রাধারমণের শেষ কথা কি ছিল? চাবি চাবি। এমন ভাবে অনেক কিছুই ফেলুদা আমাকে লেখালো, প্রশ্নও করলো, তারপর বলল, দে কাগজটা আমাকে দে, আর বাইরে বৈঠকখানে গিয়ে তুই বস, দরজাটা ভেজিয়ে দে, আমি কাজ করব। অগত্যা আমিও চলে এলাম বৈঠকখানায়, দরজাও ভেজিয়ে দিলাম। চাঁদের পাহাড় বইটা নিয়ে আমি পড়তে শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক পর ভেতর থেকে একটা আওয়াজ পেলাম, ফেলুদা কাউকে টেলিফোন করছে। তারপর 4টে বাজলো। শ্রীনাথ চাও আনলো, কিন্তু ফেলুদা ঘর থেকে বেরোলো না। আমি তো ভাবছি ওই কটা লেখা নিয়ে ফেলুদা এতক্ষণ কি ভাবছে। আর ঠিক তখনই আধ পোড়া চারমেরা নিয়ে বেরিয়ে এলো ফেলুদা।
তারপর বলল, মাথা বঁ বঁ করছে রে তোপসে। একটা 82 বছরের বুড়োর মরার মুখে বলার সামান্য 3টে কথার মানে নিয়ে এত কেন ভাবতে হচ্ছে? ভেবে আমার মাথা বঁ বঁ করছে। এর জন্য অবশ্য দায়ী আমাদের বাংলা ভাষা। আমি অবশ্য ফেলুদার কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না, তবে ওর মুখের হাবভাব দেখে ভালোই বুঝলাম যে আবছা আলোর কথা সে বলছিল, সে আবছা আলো আর তার কাছে নেই, সবকিছুই পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ পর ফেলুদা মণিবাবুকে ফোন করে ডাকলো যে কাজ হয়ে গেছে, আপনি চলে আসুন, বামুনগাছি যেতে হবে। তারপর আমাকে বলল, একটা ভীষণ রিস্ক আছে রে তোপসে, কিন্তু সেটা না নিলেই নয়। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ।